অঙ্কুরের একটা তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার 18ই ফেব্রুয়ারি। আপনাদের জানাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো। একদম শুরুতেই যে খবরের দিকে চোখ না রাখলেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন আমাদের রাজ্যে নদিয়ার মায়াপুরে, তার একটি কর্মসূচি রয়েছে। দ্বিতীয়ত, বামফ্রন্টের শরিক দলগুলো সিপিএম, সিপিআই, আরএসপি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারা নিজেদের মধ্যে আজকে বসে বিধানসভা নির্বাচনের আগে আসন রফার বিষয়ে আলোচনা করবে। তৃতীয়ত, ভারতের এআই ইম্প্যাক্ট সামিট শুরু হয়েছে সোমবার থেকে। আজকে সেই সামিটের তৃতীয় দিন এবং সেই তৃতীয় দিনে আজকে শেষ হবে একটা সামিট ডিনার রয়েছে। এছাড়া রমজানের চাঁদ দেখার বিষয়টি রয়েছে। আপনারা সকলেই জানেন পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, রোজা রাখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এবং সেটা সম্ভবত আগামীকাল থেকে শুরু হবে, তবে রমজান মাস সম্ভবত আজকেই সূচনা বলে দেওয়া হতে পারে। এছাড়া আইসিসি টি20 খেলা রয়েছে, সেই খেলার রেজাল্ট, এই বিষয়গুলোর দিকে আজকে আমরা নজর রাখবো। একদম প্রথমে যে বিষয়টির দিকে নজর রাখতেই হবে তা অবশ্যই অমিত শাহের মায়াপুর সফর। দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত এই সময়ের মধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিকপ্টারে করে নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইসকনের যে সদর দপ্তর রয়েছে সেখানে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত গৌড়ীয় বৈষ্ণব আধ্যাত্মিক নেতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উপলক্ষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুরে যাওয়া। শ্রীকৃষ্ণ মন্দিরে একটি আনুষ্ঠানিক আরতিতে অংশগ্রহণ করতে পারেন অমিত শাহ এবং তার পাশাপাশি বিকেল 4:30 নাগাদ রওনা হওয়ার আগে তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে একটি মত বিনিময় করতে পারেন। তবে এটা আধ্যাত্মিক সফর হিসেবে চিহ্নিত হলেও জেলাটার নাম নদিয়া এবং মায়াপুর একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধর্মীয় কেন্দ্র, ফলে এখান থেকে অমিত শাহ কি বার্তা দেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নদিয়া এমন একটি জেলা যে জেলায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের বাস, যারা ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোটের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এখানে সিএ এনআরসি নিয়ে মতুয়া যারা সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের কিন্তু একটা শরণার্থী ছাপ রয়েছে, ফলে তারা যথেষ্ট উদ্বেগে ছিলেন। আমরা যদি নদিয়া জেলায় বিজেপির ভোট পার্সেন্টেজ দেখি 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মূলত 2টো কেন্দ্র, রানাঘাট এবং কৃষ্ণনগর। এছাড়া জেলার কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র দুটো ও উত্তর 24 পরগনার যে বনগাঁ লোকসভা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত হয়ে রয়েছে। এখানে রানাঘাটে, যেটা একটা তফসিলি জাতি দ্বারা সংরক্ষিত আসন, এই রানাঘাট আসনে বিজেপি 50.78% ভোট পেয়েছিল। কৃষ্ণনগর, এখানে বিজেপি মহুয়া মৈত্র জিতেছিলেন, বিজেপি এখানে 40.13% ভোট পেয়েছে। আর বনগাঁ জেলার যে অংশ, সেখানে কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র, সেখানে সামগ্রিকভাবে বনগাঁ জেলায় বিজেপি 48.19% ভোট পেয়েছে, আর গড় ভোট 45% থেকে 47%-এর আশেপাশে এই নদিয়া জেলা জুড়ে। নদিয়া জেলায় মোট 17টা বিধানসভা আসন রয়েছে। 2024 সালে লোকসভা ভোটের নিরিখে এই 17টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 9টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, সেখানেও এই নদিয়া জেলার 17টি আসনের মধ্যে 8টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, 9টি আসনে বিজেপি। এই লোকসভা ভোটের নিরিখেও বিজেপি এই নদিয়া জেলাতে 9টি আসনে এগিয়ে রয়েছে। লোকসভার ভোটের নিরিখে যে সমস্ত আসনে লিড পেয়েছে তা হচ্ছে কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, তেহট্ট, এগুলো সব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শান্তিপুর, রানাঘাট লোকসভা, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, কল্যাণী বনগাঁ লোকসভা এবং হরিণঘাটা বনগাঁ লোকসভার অন্তর্গত। রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের লোকসভা ভোটের সময় বিজেপি এগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি ছিনিয়ে নেয়। ফলে সেই জায়গা থেকে 9টি আসন যে বিজেপি এগিয়েছিল, এই কেন্দ্রেতে তৃণমূল একটি এগিয়ে গিয়েছে অলরেডি। ফলে সেই জায়গা থেকে 17টির মধ্যে এবার কিন্তু 2021-এর পর লোকসভা ভোটের নিরিখেই যদি আমরা দেখি এবং তার পরবর্তী উপনির্বাচন, তাতে তৃণমূল কংগ্রেস যারা আগে 8টা পেয়েছিল 2021-এ, তারা এবার 9টি আসন এগিয়ে। অন্যদিকে
8টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, যদিও উপনির্বাচনের ফলাফলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। এরপর যে দিকে আমাদের নজর রাখতে হবে, বামফ্রন্টের আসন রফা বৈঠক। বামফ্রন্টের আসন রফা বৈঠকে এই কারণেই নজর রাখার বিষয়, তারা গত বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি, এবং তারপরেও আমরা দেখেছি বামফ্রন্টের পক্ষ থেকে মূলত সিপিএমকেই দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন ইস্যুতে তারা কখনো কখনো রাস্তায় নেমেছে। এবং এটা ঘটনা যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরএসপি কিন্তু রাস্তায় নেমেছিল যখন ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো প্রেসিডেন্টকে যখন অপহরণ করে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ করেছিলেন এই বামেরা। এই শহর কলকাতায় সেই প্রতিবাদ হয়েছিল। ফলে সেই জায়গা থেকে বামেরা তারা কতটা নিজেদের গুছোতে পেরেছে এখন অবধি জানা নেই, তবে এই মুহূর্তে আসন রফা নিয়ে তাদের মধ্যে কিন্তু একেবারেই মিলমিশ হচ্ছে না। এবং সেখানে রাজ্য কমিটির যে বৈঠক সিপিএম এর, সেটা 19 এবং 20 রয়েছে, সেই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা, কিন্তু তার আগে তো আসনগুলো ঠিক করতে হবে, কটা আসনে কারা লড়ছে। সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপির সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা সিপিএম এর। আরএসপি এখনো পর্যন্ত 12টি বিধানসভা আসন বরাদ্দ করা নিয়ে বামেরা, মানে সিপিএম চেয়েছিল 12টি বিধানসভা আসন তাদের আরএসপির জন্য বরাদ্দ করা হবে, কিন্তু বোলপুর, আলিপুরদুয়ার, বাসন্তী সহ মোট আরো 7টি আসন চাইছেন আরএসপি নেতৃত্ব, অর্থাৎ 12-র সাথে 19টা আসন। বিমান বসুকে যে চিঠি দেওয়া হয়েছিল আরএসপি নেতৃত্বের পক্ষ থেকে, সেখানেও এই 19টি আসনের কথাই বলা হয়েছিল। এরপর আসি সিপিআই। সিপিআই এর জন্য প্রাথমিকভাবে 14 থেকে 15টি আসন ভেবেছিল সিপিএম, বামফ্রন্টের বড় শরিক, তারাই স্থির করে দেয় কোন শরিক কত আসনে লড়বে, কিন্তু সিপিআই এখন আরো বেশ কয়েকটি আসন চাইছে। ফরওয়ার্ড ব্লক আবার 21টি আসনে লড়ার দাবির পাশাপাশি আইএসএফ এর সঙ্গে যে সমঝোতা নিয়ে চর্চা চলছে, সেই সমঝোতা নিয়ে কিন্তু আপত্তি তুলেছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা একবার যদি দেখি যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই 4টি রাজনৈতিক দল, বামফ্রন্টের এই 4টি প্রধান রাজনৈতিক দল কতগুলি আসনে লড়াই করেছিল এবং কত শতাংশ ভোট পেয়েছিল, সেদিকে একবার নজর রাখা যাক। এই 4টি দলের কেউই কোনো আসন পায়নি। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের বাইরে একটি আসন ছিল আইএসএফ এর। 2021 সালে মোট 138টি আসনে লড়াই করেছিল সিপিএম, তাদের ভোট শতাংশ ছিল 4.73%। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 21টি আসনে লড়াই করে 0.53% তারা ভোট পায়। আরএসপি 11টি আসনে লড়াই করেছিল, 0.22% ভোট পেয়েছিল তারা। সিপিআই 10টি আসনে লড়াই করেছিল এবং 0.20% ভোট পেয়েছিল সিপিআই। ফলে এই কারণেই কিন্তু বারংবার এই সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা তৃণমূল কংগ্রেস, বারংবার এই বামেদের শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার একটা হুঁশিয়ারি বলুন বা কটাক্ষ বলুন, যাই হোক তারা করে থাকে। সেটা থেকে বামেরা কতটা বেরিয়ে আসতে পারবে সেটা পরবর্তী প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে আসন সমঝোতা হয় কিনা সেটা লাখ টাকার প্রশ্ন, এবং সেই জন্যই এই বৈঠক। তৃতীয়ত যেদিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে ভারতের এআই ইম্প্যাক্ট সামিট। এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি তৃতীয় দিন পড়ছে, এবং সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কালকের ইভেন্টটা সুষমা স্বরাজ ভবনে অনুষ্ঠিত হবে, কারণ মহিলাদের ওরিয়েন্টেড একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, বিশেষ মানে আলোচনা রয়েছে কালকে, এবং তারপর সামিট ডিনার রয়েছে। আন্তর্জাতিক প্রতিনিধি মন্ত্রীদের মধ্যে সন্ধ্যায় নয়াদিল্লিতে কনভেনশন সেন্টারে একটা উচ্চস্তরের একটা বৈঠক এবং তার পরবর্তী ডিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া রয়েছে রমজান, এবং তারপর আইসিসি টি20 ম্যাচ। আইসিসি টি20তে কালকে 3টে খেলা রয়েছে। 1 নম্বর হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংযুক্ত আরব আমির শাহী, দুটো খেলা, বাকি দুটো খেলা এই গ্রুপের ভারত, নেদারল্যান্ড এবং পাকিস্তান, নামিবিয়া। ইতিমধ্যেই ভারত গ্রুপের যে সুপার 8, সেই সুপার 8 গ্রুপে থেকে সুপার 8-এ পৌঁছে গেছে ভারত। ইতিমধ্যে বাদ চলে গিয়েছে নামিবিয়া, কিন্তু পাকিস্তানের 0.4, নেট রান রেট 0.403। আজকে যে শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে, নামিবিয়াকে হারাতে পারলে সুপার 8-এ জায়গা করে নেবে তারা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে যদি তারা হেরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য দুঃখ রয়েছে, কারণ আমেরিকার সঙ্গে তাদের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেট
আমেরিকার থেকে কম আছে পাকিস্তানের। অন্যদিকে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের 0.2, নেট রান রেট 1.352। পাকিস্তান যদি জিতে যায় তাহলে নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ, কিন্তু যদি পাকিস্তান হারে তারপরেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে নেদারল্যান্ডসকে, যেটা এই মুহূর্তে অন্তত ভারতের ফর্ম দেখে মনে হচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে ফলে যদি সুপার 8-এ উঠতে হয় তাহলে সেটা পাকিস্তানের চান্স নেদারল্যান্ডসের থেকে একটু হলেও বেশি। দেখা যাক শেষ পর্যন্ত খেলার রেজাল্ট কি হয়। এই হলো আজকের মোটামুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। এছাড়া যেটা তৃণমূল কংগ্রেস ড্রপ বক্সে রেখেছে, সেখানে সিভি জমা পড়ছে, নতুন কে প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন নতুন করে কোনো পদক্ষেপের কথা জানায় কিনা, কারণ আজকেও আমরা দেখেছি প্রায় 1,14,000-এর বেশি নাম এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, কারণ সময়সীমা শেষ হয়ে গিয়েছিল এবং তার মধ্যে এটা আপলোড হয়নি। এই নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত জানায় সেদিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন অঙ্কুর@তথ্যতত্ত্ব। নমস্কার।